চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের এখনই সময় এবং বিনিয়োগ সহজ করতে সব খাতে প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে। সকালে বেইজিংয়ে শাংগ্রিলা হোটেলে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধার শীর্ষক সম্মেলনে এসব বলেন তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের বিভিন্ন কোম্পানি এবং প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসা বাণিজ্য বিষয়ক 16টি সমঝোতা স্মারক বিনিময় হয়। বেইজিং থেকে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। ক্যামেরায় ছিলেন অজিত আইচ। রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিন চীনের বেইজিংয়ে ওয়ার্ল্ড সামিট সেন্টার শাংগ্রিলায় ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুদেশের ব্যবসায়ীদের সামিটে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনার কথা জানাতেই এমন আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও চীনের আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন কাউন্সিল। এতে বাংলাদেশ সহ কয়েকশো চীনা ব্যবসায়ীরা অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার বিনিয়োগের ক্ষেত্র হিসেবে উল্লেখ করে বলেন, সেই সুযোগ নিতে পারে চীনা ব্যবসায়ীরা। বাংলাদেশের সম্ভাবনাময় সেক্টর ও উন্নয়ন খাতে বড় বিনিয়োগ আনতে চীনা ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। I encourage the Chinese business community to consider key sectors in Bangladesh. We welcome investments in our infrastructure, energy, renewable energy, and logistics sectors. Climate resilient smart farming opens opportunities for collaboration in agro-processing industries with buyback arrangements with China. We plan to establish 3 special tourism zones where China can invest in a real estate and hospitality sector. পদ্মা সেতু কর্ণফুলী টানেল সহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন সরকারের ভূমিকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। We proceeded and completed mega projects such as Padma Multipurpose Bridge, and it's very important, Karnofuli River Tunnel, Bangabandhu Tunnel. It has been, created by Chinese. This is the first time in South Asia this tunnel has been, implemented. So thank you very much. প্রধানমন্ত্রী দুদেশের ব্যবসায়ীদের মত বিনিময়ের মাধ্যমে ব্যবসার নতুন ক্ষেত্র প্রস্তুত করার পরামর্শ দেন। MOU between DTAC. পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে 16টি সমঝোতা স্মারক বিনিময় হয়। সবশেষ 2019 সালে চীন সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 বছর পর তার আবারও চীন সফর। টানা 4র্থ মেয়াদে সরকার গঠনের পর এটি তার ভারত সফরের পরের সফর, যে কারণে এর কৌশলগত ভূমিকা যেমন রয়েছে, তেমনি ব্যবসা এবং বাণিজ্যে বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন চীনের উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের প্রতি। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, বেইজিং, চীন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পাবলিক সার্ভিস কমিশন পিএসসি প্রশ্ন ফাঁসের ঘটনায় 17 জনকে গ্রেফতার করেছে সিআইডি। প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন। পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সন্দেহে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 17 জনকে গ্রেফতার করেছে সিআইডি। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন। তিনি জানান, প্রশ্ন ফাঁসে যে অভিযোগ উঠেছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 5 জুলাই রেলওয়ের যে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, কমিটির সুপারিশ পেলে তাও বাতিল করা হবে। যে প্রক্রিয়ায় প্রশ্নপত্র পাঠানো হয় সেখানে ফাঁসের সুযোগ কম বলেও দাবি তার। সিআইডি তদন্ত করছে, আপনারা জানেন, এবং আপনি বলছেন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই অফিসারও কয়েকজন আছে এর মধ্যে। এটি একটি দিক, এবং পাশাপাশি আমরাও একটা তদন্ত কমিটি করেছি। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। এবার কোটা বিরোধী আন্দোলনে নামল বুয়েটের শিক্ষার্থীরাও। দুপুরে বুয়েট ক্যাম্পাসে মানববন্ধন করে তারা। চাকরিতে কোটা ব্যবস্থাকে বৈষম্যমূলক উল্লেখ করে তা বাতিলের দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। যদিও কেন্দ্রীয় কর্মসূচিতে আজ রাজপথে কোনো কর্মসূচি নেই, অফলাইন অনলাইনে গণসংযোগের করার কথা তাদের। দাবি মেনে নিতে গতকাল 3 দিনে আলটিমেটাম দেয় তারা।
বাংলা ব্লকেট কর্মসূচিতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করায় কার্যত গত 2 দিন অচল ছিল ঢাকা। রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায়ও রাস্তায় নামে ছাত্ররা। আজ সকালে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিএম কলেজ শিক্ষার্থীরা। দুপুর 12টা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এতে সারা দেশের সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কোটা বাতিলের দাবিতে রাজশাহী কলেজে মিছিল করেছে শিক্ষার্থীরা। কলেজের প্রধান ফটকের সামনে রাস্তা অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে বিএনপি যাতে উস্কানি দিতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপির আইনি লড়াইয়ের ব্যর্থতায় বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন ওবায়দুল কাদের। সমন্বয় করে জানান, চলমান কোটা সংস্কার এবং পেনশন স্কিম বাতিলের আন্দোলনকে সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সরকার। কোটা সংস্কার নিয়ে অপেক্ষা করছে আদালতের রায়ের জন্য। কোনো পক্ষই যেন অরাজনৈতিক আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। বিএনপি এবং তাদের সমমনস্কদের কারো রাজনৈতিক সমর্থন শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে ইন্ধন দিয়ে যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন, রাজনৈতিক কারণে নয়, আইনগত কারণে চিকিৎসার জন্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে যেতে পারছেন না। বিএনপি সবকিছুতে রাজনীতির গন্ধ খুঁজে পায়। বেগম জিয়ার জন্য যে লিগ্যাল ব্যাটল কদিন পরপরই মাসের পর মাস এমনকি বছরও কেটে গেছে, তারা আদালতে উপস্থিত থেকে খালেদা জিয়াকে বিরত করেছে। পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে অচিরেই সমাধান আসবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আন্দোলনও শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ছাগল কাণ্ডে আলোচিত সাদিক এগ্রো জবাই করা ব্রাহ্মা জাতের বংশমর্যাদাপূর্ণ সেই 6টি গরু নিয়ে দুর্নীতির অনুসন্ধানে আজ কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের একটি দল। সরকারি নথিপত্রে জবাই করা এই গরুগুলো গত 3 জুলাই উদ্ধার করে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারকে হস্তান্তর করে দুদক। তবে অবহেলা, সঠিক ব্যবস্থাপনা ও চিকিৎসার অভাব সহ নানা রোগে আক্রান্ত গরুগুলো এখন মৃত্যু ঝুঁকিতে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। দুর্নীতি দমন কমিশনের অভিযানে জব্দ ব্রাহ্মা জাতের এই গরুগুলো যেন রাতের ঘুম হারাম করে দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের। নানা স্তরে স্তরে দুর্নীতি, অনিয়ম ও জালিয়াতির জীবন্ত উদাহরণ হয়ে এই গরুগুলোর পেছনে গত 3 বছরেই সরকারি তহবিল থেকেই ব্যয় হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। অথচ এই গরু পালনে ছিল না কোনো বরাদ্দ। গরুগুলো জবাই করার কথা ছিল, কিন্তু জবাই না করে এটা লালন পালন করেছেন। এটা আমাদের জন্য একটা বোঝা স্বরূপ। আমার গরু লালন পালনের জন্য অতিরিক্ত কোনো ধরনের বরাদ্দ আমরা পাইনি। 2021 সালে শাহিওয়াল জাত পরিচয়ে 3 স্তরে জাল জালিয়াতি করে ব্রাহ্মা জাতের 18টি গরু আমদানি, কাস্টমসের হাতে আটক, আইনি লড়াই শেষে 3 বছর সরকারি অর্থে প্রতিপালন করা গরুগুলো মাংস হিসেবে বিক্রির কথা বলে জালিয়াতির মাধ্যমে চলে যায় সাদিক এগ্রোতে। রাজধানীর মোহাম্মদপুরে ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রো থেকে দুর্নীতি দমন কমিশনের জব্দ করা 6টি ব্রাহ্মা জাতের এই গরু নিয়ে ফের বিপাকে পড়েছে কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামার কর্তৃপক্ষ। এর আগে এই গরুগুলো লালন পালন করতেই সরকারকে প্রতি মাসে গুনতে হয়েছে 3,83,382 টাকা। মঙ্গলবার কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায় সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশনের একটি দল। গরুগুলোর অবস্থাও প্রত্যক্ষ করে তদন্তকারী সংস্থাটি। জব্দ করা গরুগুলোর অবস্থা এখন মৃত্যু ঝুঁকিতে, এমন তথ্য জানানো হয় তাদের। এখন যে অবস্থায় তার বয়সে গেছে,
কিছুদিন পরে এটা মৃত্যুর ঝুঁকি প্রবল। দুর্নীতি দমন কমিশনের একটি সূত্র বলছে এই গরুগুলো হয়ে উঠেছে অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির জীবন্ত স্মারক। এতে প্রাণী সম্পদ অধিদপ্তরের অনেকেই জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য প্রমাণ এসেছে দুদকের হাতে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা ছিন্ন বিচ্ছিন্ন 5 মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে দাফন করেছে রেলওয়ে পুলিশ। গতরাত 12টায় নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নরসিংদী রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে কবরস্থানে তাদের দাফন করা হয়। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশের পরিচয় শনাক্ত করতে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তবে জাতীয় সার্ভারে ফিঙ্গারপ্রিন্ট না মেলায় তাদের পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। এমনকি রাত পর্যন্ত কোনো স্বজন পরিচয় শনাক্ত করেনি। সবগুলো মরদেহ কাছাকাছি হওয়ায় মৃত্যুর কারণ নিয়ে জনমনে রহস্যের সৃষ্টি হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রকাশিত রপ্তানি তথ্য নিয়ে সৃষ্ট বিভ্রাট সরকার খতিয়ে দেখছে বলে জানালেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। তিনি বলেন, যে কোনো তথ্য বিভ্রাট দেশের জন্য ক্ষতিকর। সকালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কার্যালয় পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। পরিকল্পনা মন্ত্রী জানান, ভালো পরিকল্পনার জন্য সঠিক পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দেশে সঠিক তথ্যের যে স্বল্পতা আছে তা নিরসনের চেষ্টা চলছে বলেও জানান তিনি। এছাড়া যে কোনো তথ্য নিয়ে যাতে বিভ্রান্তি তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে পরিসংখ্যান ব্যুরোকেও নির্দেশনা দেন মন্ত্রী। Prime Minister Sheikh Hasina has invited Chinese investors to visit Bangladesh to explore investment and business opportunities. The Premier said this today in her speech as the chief guest at a summit on trade, business and investment opportunities between Bangladesh and China in Beijing. The Embassy of Bangladesh in Beijing, BIDA, BACC and CCPIT organized this summit in Beijing. Sheikh Hasina said that the partnership between Bangladesh and China holds unbound promise as both countries are looking to the future. Meanwhile, Bangladeshi and Chinese companies have signed 16 MOU during a summit on trade, business and investment opportunities today. Chinese companies will invest in Bangladesh's textile, electric vehicles, solar power, fintech and technology sectors. I encourage the Chinese business community to consider key sectors in Bangladesh. We welcome investments in our infrastructure, energy, renewable energy, and logistics sectors. Climate resilient smart farming opens opportunities for collaboration in agro-processing industries with buyback arrangements with China. We plan to establish 3 special tourism zones where China can invest in a real estate and hospitality sector. The Public Service Commission has formed a 3-member committee to investigate allegations of leaking questions for the examinations. The committee was formed with Public Service Commission Joint Secretary Dr. Abdul Alim Khan as its convener. It has been asked to submit the report within the next 15 working days. On Monday, the CID detained 17 people, including Soyed Abed Ali and his son Soyed Sohanur Rahman Siam over the incident. Meanwhile, at a press conference today, the PSC chairman Sohrab Hussain said the recruitment exams will be cancelled if evidence of a question paper leaks is found. সিআইডি তদন্ত করছে আপনারা জানেন, এবং আপনি বলছেন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই অফিসারও কয়েকজন আছে এর মধ্যে। এটি একটি দিক, এবং পাশাপাশি আমরাও একটা তদন্ত কমিটি করেছি। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। Quota protesters filed an application with the Appellate Division today seeking a stay on the effectiveness of High Court order reinstating the freedom fighter quota in public service. The hearing on the application will be held in full bench of the Appellate Division tomorrow. Chamber Judge Muhammad Ashfaqul Islam fixed the date of hearing. Earlier, 2 students of Dhaka University sought permission from the court to submit the application, seeking a stay on the effectiveness of the High Court order. Students of BUET staged a protest in the university premise today.
They gathered in front of Buet's Shohid Minar and held placards and posters demanding the reinstatement of the 2018 circular of the Ministry of Public Administration cancelling the freedom fighter quota for direct recruitment from a 9th to 13th grade. On 5th June last, the High Court ruled in favor of maintaining the quota and declared illegal the circular issued on 4th October 2018, cancelling the quota system. Soon after the verdict, students announced their non-stop movement. The ruling Awami League General Secretary Obaidul Qadir today accused the BNP of trying to use the ongoing student quota reform movement to bring down the government. At a press conference, Qadir said the movements of teachers and students are non-political. Some political parties, including BNP and their allies, support it. He also urged the Chhatra League to handle the situation cautiously. Addressing the protesting students, Qadir called for patience until the appellate division's decision. Students of different public universities and colleges and job seekers have been demonstrating for the last 7 days, demanding reinstatement of a 2018 circular that abolished the quota system in government jobs. বিএনপি এবং তাদের সমমনস্কদের কারো কারো রাজনৈতিক সমর্থন শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে ইন্ধন দিয়ে যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে। The 5 individuals who were killed after being struck by a train in Norsingdi have been buried as unidentified persons. They were laid to rest at a graveyard near Norsingdi railway station in the morning. The railway police said the 5 might have been killed when the Dhaka-bound Turna Nishita Express ran over them in the Komolpur in Raipura. According to local people, they are not residents of the area. কাল সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রেলপথ এবং সড়কপথ এই কর্মসূচির অন্তর্ভুক্ত থাকবে। এদিকে কোটা সংস্কারের প্রজ্ঞাপন পুনর্বহালে আজও সরব ছিল ঢাকা, রাজশাহী, বরিশালের শিক্ষার্থীরা। কোটা আন্দোলনে সংহতি জানিয়েছে মাঠে ছিলেন বুয়েটের শিক্ষার্থীরাও। বিস্তারিত নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন থেকে সারা দেশে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। দাবি মানতে সোমবার সরকারকে 3 দিনের সময় বেঁধে দেয় আন্দোলনকারীরা। কিন্তু একদিন না যেতে মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানায় তাদের সংস্কার প্রস্তাব যেন মেনে নেয় সরকার। সে দাবিতে বুধবার সকাল সন্ধ্যা আবারও বাংলা ব্লকেট ঘোষণা করে আন্দোলনকারীরা। আমরা এখন সকল গ্রেডে কোটার একটা যৌক্তিক সংশোধন চাচ্ছি। ফলত এটা কিন্তু আদালতের আর এখতিয়ার না। আদালতে ছিল 18 পরিপত্রের বিষয়টি, যেটি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিবেচনা ছিল। কিন্তু সকল গ্রেডে কোটার যৌক্তিক একটি সংস্কার কিন্তু সরকার চাইলে এখন করতে পারে। এটা আদালতের আওতাভুক্ত নয়। ফলত আদালতের সাথে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এখন যেহেতু রাজপথে আমাদেরকে আবার নেমে আসতে আমাদেরকে বাধ্য করা হয়েছে, ফলে কোটার চূড়ান্ত ফয়সালা না নিয়ে আমরা আন্দোলন থেকে যাব না। বুয়েটের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান গেটে ব্যানার নিয়ে মৌন মানববন্ধন করেন। সেখানে প্লেকার্ডের মাধ্যমে কোটার নামে বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরা হয়। তবে এ নিয়ে বক্তব্য দেননি কোনো শিক্ষার্থী। চাকরিতে কোটা বৈষম্য তুলে দেওয়ার আন্দোলনের 3 দিনের আলটিমেটামের প্রথম দিনে ঢাকা বরিশাল মহাসড়ক 4 ঘন্টা অবরোধ করে রাখে বিএম কলেজের শিক্ষার্থীরা। দুপুর 12টা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। ওই সময় সারা দেশের সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়। কোটা বাতিলের দাবিতে রাজশাহী কলেজে মিছিল করেছে শিক্ষার্থীরা। কলেজের প্রধান ফটকের সামনে 3 ঘন্টা ধরে অবরোধ করে রাখে তারা। এ সময় তারা সরকারি চাকরিতে সব ধরনের বৈষম্য তুলে দেওয়ার দাবি তুলে স্লোগান দেয়। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা যৌক্তিক পর্যায়ে কোটা সংস্কারের দাবি তুলে বিক্ষোভ করেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।
সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি হবে আগামীকাল। আজ দুইজন সাধারণ শিক্ষার্থী মামলায় পক্ষভুক্ত হয়ে আবেদন করলে চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির জন্য এদিন ধার্য করেন। এদিকে আদালতের রায়কে সম্মান জানাতে কোটা বিরোধী আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। হাসান জাবেদের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের পর আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এরপর রাষ্ট্রপক্ষ সেই রায় স্থগিত চেয়ে আপিলে যায়, কিন্তু আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি না করে নিয়মিত আপিল করার নির্দেশ দেয়। এরপর শিক্ষার্থীদের আন্দোলন আরও বেগবান হয়, যা সারা দেশে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দুজন শিক্ষার্থী মামলায় পক্ষভুক্ত হয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে বিশেষ চেম্বার আদালতে আবেদন করেন। চেম্বার বিচারপতি বুধবার তা শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। আমরা থার্ড পার্টি হিসেবে পিটিশনার হয়েছি। এখানে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে কোটা পদ্ধতির সংস্কার হওয়া দরকার। সেই ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন যে আদেশ দিয়েছে, হাইকোর্ট ডিভিশনের সেই আদেশটি অ্যাপিলেট ডিভিশন অবশ্যই দেখবেন, যেহেতু আপিল ফাইল করা হয়েছে। আমরা যে আদেশটা চাচ্ছি যে এই অবস্থায় হাইকোর্ট ডিভিশনের আদেশটি অ্যাপিলেট ডিভিশন কর্তৃক জাস্টিফাই না হওয়া পর্যন্ত আমরা একটা স্থগিতাদেশ চেয়েছি আজকে। আইনমন্ত্রী আনিসুল হক কোটা বিরোধী আন্দোলন নিয়ে কথা বলেন, জানান যেহেতু বিষয়টি এখন আপিল বিভাগে গিয়েছে, সেখানে এর সমাধান হবে। ঘটনা ঘটছে আদালতে, যদি রাজপথে এখানে আন্দোলন করে এটার কিন্তু নিরসন হবে না। আজকে দেখছি যে একটা ইতিবাচক পদক্ষেপ তারা নিয়েছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। এবং তারা যদি এবং তাদের বক্তব্য এখন তারা আদালতে দেবেন, এবং আমি আশা করব যে যেহেতু তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তারা আন্দোলন উইথড্র করবেন। শিক্ষামন্ত্রীও আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান। কিছু কিছু বিষয় থাকে সেগুলো আসলে রাজপথে সমাধান করা সম্ভব না, এবং সরকারের নির্বাহী বিভাগ কিন্তু সার্বিকভাবে সেটা কীভাবে কোন কোন পিছিয়ে পড়া জেলা বা কোন কোন জনগোষ্ঠী পিছিয়ে আছে সেটা যাতে করে তাদেরকে তাদের অন্তর্ভুক্তি সম্ভব হয়। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার। এদিকে কোটা বিরোধী আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কোটা নিয়ে আপিল বিভাগে যে দুইজন পক্ষভুক্ত হয়েছেন তাদের সাথে আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই। যে রিট হয়েছে সে বিষয়ে আসলে আমাদের কোনো মন্তব্য নেই, কারণ ওই বিষয়ে আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। কোটা সংস্কার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে বিএনপি যাতে উস্কানি দিতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপির আইনি লড়াইয়ের ব্যর্থতায় বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন ওবায়দুল কাদের। সমন্বয় করে জানান, চলমান কোটা সংস্কার এবং পেনশন স্কিম বাতিলের আন্দোলনকে সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সরকার। কোটা সংস্কার নিয়ে অপেক্ষা করছে আদালতের রায়ের জন্য। কোনো পক্ষই যেন অরাজনৈতিক আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। বিএনপি এবং তাদের সমমনস্কদের কারো কারো রাজনৈতিক সমর্থন শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন, রাজনৈতিক কারণে নয়, আইনগত কারণে চিকিৎসার জন্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে যেতে পারছেন না। বিএনপি সবকিছুতে রাজনীতির গন্ধ খুঁজে পায়। বেগম জিয়ার জন্য যে লিগ্যাল ব্যাটল কদিন পরপরই, মাসের পর মাস, এমনকি বছরও কেটে গেছে, তারা আদালতে উপস্থিত থেকে খালেদা জিয়াকে বিরত করেছে। পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে অচিরেই সমাধান আসবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আন্দোলনও
শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় চীনা কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ একসাথে কাজ করতে চায়, আর রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করার কথা জানিয়েছে কমিউনিস্ট পার্টির জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং। চীন সফরের দ্বিতীয় দিনে তিয়েনআনমেন স্কোয়ারে শ্রদ্ধা জানানো ছাড়াও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিটকুন সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। চীনের বেইজিং থেকে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান, ক্যামেরায় ছিলেন অজিত আইচ। চীনের রাজনৈতিক স্বাধীনতা ও বাক স্বাধীনতার সংগ্রামের সাক্ষী এই তিয়ানআনমেন স্কোয়ার। 1949 সালে লাখো মানুষ জড়ো হয় তাদের অধিকার আদায়। সেই আন্দোলনে প্রাণ যায় ছাত্র শিক্ষকের। সফরের দ্বিতীয় দিন শ্রদ্ধা জানাতে চীনা সময় বিকেল 5টায় তিয়ানআনমেন স্কোয়ারে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বিকেলে প্রধানমন্ত্রী বেইজিং এর গ্রেট হলে চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুইং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে রোহিঙ্গা ইস্যু নিয়ে চীনের পক্ষ থেকে সহযোগিতা করার কথা জানান হুইং। মায়ানমার যাতে রোহিঙ্গাদের ফেরত নিয়ে যায় সেজন্য চায়নার সহযোগিতা কামনা করেন এবং প্রত্যুত্তরে সিপিপি-সিসির প্রেসিডেন্ট তিনি বলেছেন যে এই ক্ষেত্রে মায়ানমার এবং বাংলাদেশের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে চায়না ফ্যাসিলিটেটরের কাজ করবে এবং তাদের পক্ষে যতটুকু সম্ভব সেই সহায়তা তারা করবেন বলে জানিয়েছেন। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় চীনা কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ একসাথে কাজ করার আগ্রহের কথা উঠে আসে আলোচনায়। চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে আলোচনায় ইন্টারন্যাশনাল ফোরামে যে আমাদের অনেক ক্ষেত্রে আইডেন্টিক্যাল পজিশন সেটি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমরা একযোগে কাজ করতে হবে সেটিও সেখানে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। এর আগে সকালে প্রধানমন্ত্রীর বেইজিং নিবাস সেন্ট রেজিস্ট হোটেলে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন সৌজন্য সাক্ষাৎ করেন। অবকাঠামোগত উন্নয়ন, নদী খনন এবং জলবায়ু রক্ষায় প্রধানমন্ত্রীর কাছে ব্যাংকের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন জিন লিকুন। চীন সফরের দ্বিতীয় দিন বেশ কর্মব্যস্ততার মধ্যে দিয়েই কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সফরের তৃতীয় ও শেষ দিন চীনের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, সেই সাথে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, বেইজিং, চীন। এর আগে আরেক অনুষ্ঠানে চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনিয়োগ সহজ করতে সব খাতে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা শীর্ষক সম্মেলনে তিনি এসব বলেন। বেইজিং থেকে আরেকটি রিপোর্ট, মুকসিমুল আহসানের, ক্যামেরায় ছিলেন অজিত আইচ। রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিন চীনের বেইজিং এ ওয়ার্ল্ড সামিট সেন্টার সাংগ্রিলায় ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুদেশের ব্যবসায়ীদের সামিটে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনার কথা জানাতেই এমন আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও চীনের আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন কাউন্সিল। এতে বাংলাদেশ সহ কয়েকশো চীনা ব্যবসায়ীরা অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার বিনিয়োগের ক্ষেত্র হিসেবে উল্লেখ করে বলেন, সেই সুযোগ নিতে পারে চীনা ব্যবসায়ীরা। বাংলাদেশের সম্ভাবনাময় সেক্টর ও উন্নয়ন খাতে বড় বিনিয়োগ আনতে চীনা ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। I encourage the Chinese business community to consider key sectors in Bangladesh. We welcome investments in our infrastructure, energy, renewable energy, and logistics sectors. Climate resilient smart farming opens opportunities for collaboration in agro-processing industries with buyback arrangements with China. We plan to establish 3 special tourism zones where China can invest in a real estate and hospitality sector. পদ্মা সেতু, কর্ণফুলী টানেল সহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন সরকারের ভূমিকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। We proceeded and completed mega projects such as Padma Multipurpose Bridge, and it's very important, Karnofuli River Tunnel, Bangabandhu Tunnel. It has been, created by Chinese. This is the first time in South Asia this tunnel has been, implemented. So thank you very much. প্রধানমন্ত্রী দুদেশের ব্যবসায়ীদের মত বিনিময়ের মাধ্যমে
ব্যবসার নতুন ক্ষেত্র প্রস্তুত করার পরামর্শ দেন। MOU between DTAC পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে 16টি সমঝোতা স্মারক বিনিময় হয়। সবশেষ 2019 সালে চীন সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 বছর পর তার আবারও চীন সফর, টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটি তার ভারত সফরের পরের সফর, যে কারণে এর কৌশলগত ভূমিকা যেমন রয়েছে তেমনি ব্যবসা এবং বাণিজ্যে বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন চীনের উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের প্রতি। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, বেইজিং, চীন। সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে মঙ্গলবার ও কর্মবিরতি পালন করেছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এদিন দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষকরা। এ সময় শিক্ষক নেতারা সরকার ঘোষিত প্রত্যয় স্কিম বৈষম্যমূলক দাবি করে বলেন, এই স্কিমের আওতায় এনে তাদের জিম্মি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ দাপ্তরিক সব কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখেছেন তারা। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে 1 সপ্তাহ ধরে অচলাবস্থা বিরাজ করছে। তারা আলোচনা চাইলেও সরকারের শীর্ষ পর্যায়ে ভুল বুঝিয়ে তা করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন শিক্ষক নেতারা। নবম দিনের মতো চলছে শিক্ষকদের আন্দোলন কর্মসূচি। পাবলিক সার্ভিস কমিশন পিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গাড়ি চালক আবেদ আলী ও তার ছেলে সিয়াম সহ 7 জন। প্রশ্ন ফাঁসের ঘটনায় 17 জনকে গ্রেফতার করে আদালতে হাজির করে সিআইডি। 10 জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে পিএসসি। রেলওয়ের পরীক্ষা বাতিল চেয়ে পিএসসির কার্যালয়ের সামনেই মানববন্ধন করেছে চাকরি প্রার্থীরা। কমিটির সুপারিশ পেলে পরীক্ষা বাতিল করা হতে পারে বলে জানান পিএসসি চেয়ারম্যান। আপেল শাহরিয়ারের রিপোর্ট। পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত সরকারের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার প্রতিষ্ঠানটির 2 উপপরিচালক, সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 17 জনকে আদালতে নেওয়া হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সৈয়দ আবেদ আলী সহ 7 জন। আমরা রাষ্ট্রপক্ষ থেকে আরো যুক্তি উপস্থাপন করে বলেছি যে এদেরকে যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার প্রেক্ষিতে আরো যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয় 10 জন আসামিকে সিডব্লিউ মূল্যে জেল হাজতে প্রেরণ করেছেন। 5 জুলাই রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এই পরীক্ষায় অংশ নেওয়া চাকরি প্রার্থীরা জড়ো হন আগারগাঁও পিএসসি কার্যালয়ের সামনে। পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেন তারা। প্রশ্ন ফাঁসের ঘটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিএসসির চেয়ারম্যান। তিনি বলেন, এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। কমিটিকে 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরাও একটা তদন্ত কমিটি করেছি 3 সদস্য বিশিষ্ট, এবং তাদেরকে 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। এবং আমাদের প্রশ্নপত্র প্রণয়ন থেকে পরীক্ষা গ্রহণ পর্যন্ত ভবিষ্যতের জন্য যদি আমাদের প্রত্যেকটা স্তর তারা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করবেন, যদি দেখেন যে আমাদের কোনো আরও কিছু করার থাকে সেটার জন্য সুপারিশ করবেন। প্রশ্ন ফাঁসের ঘটনার প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পিএসসির চেয়ারম্যান। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। প্রশ্ন ফাঁস করে মেধাবীদের কপাল পুড়িয়ে সম্পদের পাহাড় গড়েছেন পিএসসির উপপরিচালক, গাড়ি চালক সহ প্রশ্ন ফাঁসকারী চক্রটি। চলতেন কোটি টাকা দামের গাড়িতে, বলতেন নীতিবাক্য। 100 বিঘা জমির মালিক এক একজন। এদের শান শওকত দেখে অঢেল সম্পদ গড়ার সূত্র মেলাতে পারেননি। প্রশ্ন ফাঁসের ঘটনায় যেন 2-2 4 মিলে গেল। মাদারীপুরে এমআর মুর্তজা এবং পটুয়াখালীর কাজল বরণ দাসকে সাথে নিয়ে জানাচ্ছেন শফিক শাহিন। অভাবের তাড়নায় মাদারীপুর থেকে ঢাকায় এসে কুলির কাজ করেছেন সৈয়দ আবেদ আলীর জীবন। সত্যি সত্যি তার জীবন পাল্টে দিয়েছে সরকারি কর্ম কমিশনের গাড়ি চালকের চাকুরি। প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে চালকের আসনেই ছিলেন আবেদ আলী। তার মাথার উপরে ছাতা ধরেছেন পিএসসির উপপরিচালক আবু জাফর। পিএসসির অধীনে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস করে নিজেরা হাতিয়ে নিয়েছেন
কোটি কোটি টাকা। অযোগ্যদের চাকুরি হয়েছে, মেধাবীরা হয়েছেন বঞ্চিত। সেই অবৈধ টাকায় আলিশান বাড়ি, কোটি টাকা দামের গাড়ি হাঁকাতেন আবেদ আলী ও তার পরিবার সদস্যরা। বলতেন নীতি কথা। আমি এক সপ্তাহ মিন্দিগিরি করে 50 টাকা চালান নেই, তারপরে আমি ব্যবসা শুরু করছি। আমার জীবনে আমি ছোট আমি করি নাই। এইটা অনেক কথাই বললাম যে কষ্ট মানুষের বড় সম্পদ। যে কষ্ট করতে পারে সে কোনোদিন না খেয়ে থাকে না। এমন বেশভূষায় চলতেন যে এত বড় অপরাধ করার পরও সন্দেহ করার উপায় ছিল না। সেটিকে পুঁজি করে সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে গেছেন একের পর এক। সেই অবৈধ অর্থের ছিটে ফোঁটা বিনিয়োগ করেছেন এলাকায়ও। প্রশ্ন ফাঁসে যে টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহ। এমনকি কুয়াকাটায় 3 স্টার মানের একটি আবাসিক হোটেলের মালিক বলেও দাবি করেন আবেদ আলী। পিএসসির উপপরিচালক আবু জাফর ও গাড়ি চালক আবেদ আলী চক্রে আছে তার ছেলে সায়েম হোসেন সিয়াম, পিএসসির অফিস সহায়ক খলিলুর রহমান, সাজেদুল ইসলাম, মিরপুরের ব্যবসায়ী আবু সুলাইমান সোহেল, তার ভাই সাখাওয়াত হোসেন ও লিটন সরকার সহ 17 জন। প্রশ্ন ফাঁস করে এই চক্র এখন পর্যন্ত কত কোটি টাকা হাতিয়ে নিয়েছে, সেই অর্থ কোথায় কোথায় বিনিয়োগ করেছে তা তদন্ত করছে সিআইডি। একই সাথে প্রশ্ন ফাঁসের ঘটনায় পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত আছে কিনা তারও তদন্ত চলছে। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার দেশ বিক্রি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। নয়াপল্টনে এক দোয়া অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। একই স্থানে যুবদলের নতুন কমিটির নেতারা বিক্ষোভ মিছিল বের করে। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি তুলে রাজধানীর নয়াপল্টনে যুবদলের নবগঠিত কমিটির নেতারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ শেষে নয়াপল্টনে শেষ হয়। নতুন কমিটির নেতারা সরকার পতনের আন্দোলন বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশ একটি চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সঙ্গে লড়ছেন। উনি দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করছি। এদিকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজন করে মিলাদ ও দোয়া মাহফিলের। মিলাদ পূর্ব আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন বর্তমান সরকার সব প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে দেশের লুটপাট আর দুর্নীতির শাসনকে প্রতিষ্ঠিত করেছে। এমন কোনো প্রতিষ্ঠান বাকি নেই গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করেনি। এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততই আরো দ্রুত রসাতলে যাবে। এই বিষয়গুলোকে যদি আমরা দেখি এবং হিসাব করি তাহলে আমরা দেখব যে আর একটা দিন আওয়ামী লীগের ক্ষমতায় থাকা উচিত নয়। নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে সরকার দেশকেই বিসর্জন দিচ্ছে, অভিযোগ বিএনপি মহাসচিবের। আজকে এই সরকার ক্ষমতায় যতদিন থাকবে আমাদের স্বাধীনতা থাকবে না, আমাদের সার্বভৌমত্ব থাকবে না। বিভিন্ন জায়গায় যাচ্ছে গিয়ে আপনার ভালো সম্পর্কের নাম করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে এই কথা বলে সে বিভিন্ন করে আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে। তিস্তা নদীর পানি আমরা পাই না, ফারাক্কার পানি আমরা পাই না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। খাদ্য ভাণ্ডার দিনাজপুরে আরেক দফা বেড়েছে সব ধরনের চালের দাম। 50 কেজি চালের বস্তায় দাম বেড়েছে 150 থেকে 200 টাকা, প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। দিনাজপুর থেকে ফারুক হোসেনের পাঠানো রিপোর্ট। দিনাজপুরের সবচেয়ে বড় চালের মোকাম বাহাদুর বাজার। গত 10 দিন আগেও 50 কেজি চালের বস্তা বিক্রি হতো 3000 টাকায়, আর এখন বিক্রি হচ্ছে 3200 থেকে 3250 টাকায়। কাটারি, নাজিরশাল, গুটি, স্বর্ণা, আটা সহ সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা।
এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে লাগামহীনভাবে, তার উপর চালের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের। প্রতি বস্তায় শুনি যে 28 মিনিকেট বাসমতি যা আগের দাম ছিল, এখন প্রতি বস্তায় 50 কেজির বস্তায় 200 টাকা করে বেশি। তো এইভাবে দাম বাড়লে আমরা কিভাবে চলব? বাজারে ধানের সরবরাহ কম এমন দাবি করে মিল মালিকরা চালের দাম বাড়িয়ে দিয়েছেন, কিন্তু এই ভরা মৌসুমেও চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ দেখছেন না পাইকাররা। বাজারের একটা যে ঊর্ধ্বগতি, এতে আমরা ক্রেতা সাধারণের কাছে যে এখন ঊর্ধ্ব দামটা বলতে যাচ্ছি, তখন বলতেছে কেবল মৌসুম শুরু, বাজার কমছে, অথচ দাম বেশি। আমাদের কিন্তু জবাবদিহিতা করতেই হচ্ছে। ঈদের আগে 28 চাল বিক্রি করছি আমরা 2650 টাকা, এখন বিক্রি হচ্ছে 2800 টাকা। তারপরে মিনিকেট চাল আমরা ঈদের আগে বিক্রি করছি 2850 থেকে 2900, 3000 পর্যন্ত বিক্রি করছি, এখন 3000 থেকে 3250 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সরকারি নজরদারি না থাকায় মিল মালিকরা সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাইকারদের। এনটিভি নিউজ ডেস্ক। ওমানে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসরত 96,000 বাংলাদেশিকে বৈধভাবে কাজ করার অনুমতি দিতে সম্মতি জানিয়েছে দেশটির সরকার। বিকেলে ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে ওমানের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। 12 ক্যাটাগরিতে আমাদের প্রফেশনাল লোক নিবে, সেটা তারা এগ্রি করেছে। 96,000 যেটা অবৈধ হয়ে গেছে তাদেরকে লিগ্যালাইজ করে দিবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। তাই আমি আবার রিটেন একটা প্রপোজাল দিচ্ছি। খেলার খবর। ফুটবল। কানাডার বিপক্ষে সেমিফাইনালে মেসির খেলা নিয়ে শঙ্কা নেই বলে জানিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। প্রথমবারের মতো কোপা খেলতে এসে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করা কানাডার কোচের রণকৌশল থাকছে মেসিকে ঘিরেই। আগামীকাল সকাল 6টায় কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। ডেস্ক রিপোর্ট নিলয় মজুমদারের। গ্রুপ পর্বে চিলির বিপক্ষে পাওয়া চোটে এখনও ভুগছেন মেসি। শঙ্কা কাটিয়ে ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেললেও আর্জেন্টাইন কিংবদন্তি ম্যাচে ছিলেন নিজের ছায়া হয়ে। সাম্প্রতিক সময়ে মেসির এমন ঘন ঘন ইনজুরির প্রভাব পড়েছে তার পারফরমেন্সেও। তবুও ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে স্কালোনি জানিয়েছেন সেমিফাইনালে মেসির খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। মেসি খেলার জন্য 99% ফিট। আমার কাছে কখনোই মনে হয়নি সে খেলার জন্য ফিট নয়। এমনকি সম্পূর্ণ ফিট না থাকলেও তাকে খেলানো হবে। তাকে মাঠে না নামানোর ভুল আর্জেন্টিনা করবে না। কোপা আমেরিকায় প্রথমবার খেলতে এসেই চমক দেখিয়েছে কানাডা। সেমিফাইনালের মঞ্চে তাদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ এটি। গ্রুপ পর্বে হারলেও ঐতিহাসিক ম্যাচে বিশেষ জয়ের সুযোগ দেখছেন কানাডার কোচ জেসে মার্শ। রণকৌশল সাজাচ্ছেন মেসিকে ঘিরেই। With all the respect we have for Argentina and their manager and Messi. সর্বশেষ ম্যাচে মেসিকে থামাতে পারেনি। এই ম্যাচে ম্যান মার্ক অবশ্য করা হবে না, তবে তাকে নিয়ে আলাদা মনোযোগ দেয়া হবে, বিশেষ করে তার জন্য নির্দিষ্ট কিছু কৌশল যা তার কাজটি কঠিন করে দেবে। মেসির স্বাভাবিক খেলা সীমাবদ্ধ করে দিতে হবে যেন সে আমাদের রক্ষণে হুমকি না হয়ে দাঁড়ায়। The more you understand what to expect. 4 গোল করে এবারে কোপায় দারুণ ফর্মে আছেন লাউতারো মার্টিনেজ। আরেক মার্টিনেজের হাতে ভর করে তো সেমিফাইনাল জায়গা পেয়েছে আলবিসেলেস্তেরা। তবে বড় মঞ্চে পার্থক্য করে দেওয়ার জন্য আর্জেন্টিনা তাকিয়ে থাকবে দুই অভিজ্ঞ মেসি ও ডি মারিয়ার দিকেই। নীলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।